সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মনোনয়ন বিক্রয়ের 800 কোটি টাকা। কাজেই এটা নিশ্চিত সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার পর এই অনুপস্থিতিতে এসব সংঘর্ষ ভয়াবহ পরিমাণে বাড়বে। মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা প্রশ্ন করছেন যে দল বা সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা যে নির্বাচনী জনসংযোগ পরিচালনা করবেন তাতে নিরাপত্তার কি ব্যবস্থা রাখছে এবং তাদেরকে এত আগে এতটা অনিরাপদ করে দেওয়া হলো কেন এরকম একটা সময়ে, যখন নির্বাচনের তফসিলটা আদৌ ঘোষিত হবে কিনা, নির্বাচনটাই আদৌ হবে কিনা তার কোনো ঠিক নাই। এবং অনেক ক্ষেত্রেই বিএনপি মনোনয়ন দিয়েছে এমন ব্যক্তিদেরকে যারা ঠিক সেই এলাকার নয়। নির্বাচন হচ্ছে কিনা, নির্বাচনের আগে মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে একটা গণভোটের প্রক্রিয়া পার হতে হবে কিনা, নির্বাচনের তফসিলটা কবে, তারেক রহমান কবে ফিরতে পারবেন, এই কোনো প্রশ্নের উত্তর না জেনে এই যে বিএনপি তার 237 জনের মনোনয়নের তালিকা প্রকাশ করে দিয়েছে, বিএনপির ভেতরেই এমনকি যারা প্রার্থিতা পেয়েছেন তাদের ভেতরে এই নিয়ে চরম এক রকমের উদ্বেগ, উৎকণ্ঠা এবং প্রশ্নের জন্ম হয়েছে যে ঠিক কোন কারণে নির্বাচনের এমন একটা স্পর্শকাতর নির্বাচনের 3-3.5 মাস আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বিএনপির তরফে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কোনো পক্ষ তারেক রহমানকে সরাসরি এমন পরামর্শ দিয়েছিলেন যে তারেক রহমান যেহেতু তফসিল ঘোষণা হলে ফিরতে পারবেন বলে সরকারের কেউ তাদেরকে এমন একটা আশ্বাস দিচ্ছেন, তফসিলের আগে তিনি ফিরলে যদি তারেক রহমান আগে ভাগে মনোনয়নের তালিকাটা প্রকাশ করে ফেলেন তাহলে দলের ভেতরে যেসব কোন্দল, অন্তর্কোন্দল, সহিংসতা, দ্বন্দ্ব, সংঘাত সব থেমে তারেক রহমান আসতে আসতে দলের ভেতরে একটা স্থিতি আসবে। কারণ যারা বিএনপির রাজনীতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা জানেন যে 2024-এর আগস্টের পর থেকে বিএনপির নেতৃবৃন্দ প্রায় সকল জেলায় গিয়ে নতুন কমিটি ঘোষণা করবার উদ্যোগ নিলেও বেশিরভাগ জেলাতেই নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয় নাই মতপার্থক্যের জন্য। তো যেই দলের ধরেন বহু বছর ধরে আওয়ামী লীগ আমলে তো নয়, এমনকি আওয়ামী লীগ আমল শেষ হওয়ার পর এই আগস্ট মাসের পর থেকেও 2024-এর আগস্টের পর থেকেও দলীয় কমিটিগুলো এই দলীয় কোন দলে কোনোভাবে ঘোষণা করা সম্ভব হচ্ছিল না। সেই দলে মনোনয়ন ঘোষণার পর কতটা সংঘাত, দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে আশঙ্কা দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে বিএনপি যেই মাত্র কোনো পক্ষের পরামর্শে এই মনোনয়ন তালিকা সকল দলের আগে ঘোষণা করে দিল, সেই মাত্র সেনাবাহিনীর সদস্যদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে বড় সংখ্যায় সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত এলো, এটা একটা ফাঁদ কিনা, মানে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের জন্য তো বটেই, দল হিসেবে বিএনপির জন্য একটা ফাঁদ কিনা। সেনাবাহিনীর সেনা সদস্যদের 50% মাঠ ছাড়ছে, এই খবর যেদিন বের হলো সেই বুধবারেই চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর জনসংযোগের যে সভা, সেই সভায় গুলি চালানো হলো এবং সেখানে সেই প্রার্থী সহ 3 জন গুলিবিদ্ধ হলেন, 1 জন নিহত হলেন। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসীদের একজন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, চট্টগ্রামের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলছেন যে এই নিহত সরোয়ারের সঙ্গে, শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর জামিনে বেরিয়ে এসেছেন এই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার এবং তারপর থেকেই বিএনপি মনোনীত এই যে প্রার্থী এরশাদুল্লাহ, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার সঙ্গে তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। শুধু তাই নয়, পত্রপত্রিকাগুলো খবর দিচ্ছে সরোয়ার যখন সম্প্রতি বিয়ে করেছেন সেই বিয়েতেও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। কিন্তু শুধুই কি গতকালকে সেনাবাহিনী সরে যাবে এটা শোনা মাত্র শুধু কি চট্টগ্রামে কালকে সংঘাতের ঘটনা ঘটেছে?
ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে মধ্যরাতে চট্টগ্রামের রাউজানে, এবং রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় অন্তত 5 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে বারবার রক্তাক্ত হয়েছে এবং সংঘর্ষ একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অন্তত 17 জন ব্যক্তি 2024-এর 5ই আগস্টের পর থেকে শুধুমাত্র রাউজানে বিএনপির অন্তর্কোন্দলে নিহত হয়েছেন। কেউ গুলিবিদ্ধ হয়ে, কাউকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, কাউকে দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এই সব খুন, অন্তর্কোন্দলের ঘটনা সকলে জানেন ঘটছে বিএনপির দুই নেতা গোলাম আকবরের অনুসারী, যিনি কিনা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক, এবং আর ঘটছে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদটাও স্থগিত আছে বিএনপিতে। এহেন রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে এরই মধ্যে মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপি, কিন্তু গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আসনটাই কিন্তু মনোনয়ন বাকি এরকম আরো অনেক স্পর্শকাতর আসনে, যেসব আসনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত লাশ পড়ছে। তাহলে বিএনপি এই দ্বন্দ্ব সংঘাত ঠেকিয়ে সত্যি সত্যি নির্বাচনের পথে হাঁটতে পারবে? বিএনপির মনোনীত প্রার্থীরা যাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গত 2 দিন 3 দিন ধরে সড়কপথ, রেলপথ অবরোধ হচ্ছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি পত্রিকায় দেখছিলাম যে পুলিশ 2 ঘন্টা ধরে গোলাগুলি চললেও কোথাও উপস্থিত হয় না, পরে লাশ পড়ে গেলে লাশ নিতে আসে পুলিশ। আসলে পুলিশের এরকম একটা দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায়টা কি? 2024-এর আগস্টের পর থেকে পুলিশকে কোনো পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হচ্ছে না, মানে পুলিশের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে, পুলিশের কাছে আছে লাঠি, আর এই রাজনৈতিক দলের বিভিন্ন বিবদমান পক্ষ যখন সংঘর্ষে জড়াচ্ছে তাদের কাছে থাকছে অত্যাধুনিক অস্ত্র। কাজেই পুলিশের পক্ষে প্রাণ ভয়েই এসব সংঘর্ষ থামাতে যাওয়া একেবারেই অসম্ভব। তারপর দুই পক্ষের মধ্যে এমনকি যদি সাধারণ অস্ত্রশস্ত্রের সংঘর্ষও হয়, পুলিশ যে যাবে প্রাণ বাজি রেখে সেই সংঘর্ষ থামাতে, সেখানে যাওয়ার পর তারপর যে বিবদমান পক্ষগুলোর কোনো একটি পক্ষ রেগে মেগে চেতে পুলিশের গায়ে হাত তুলবে না, পুলিশকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে না, বা থানা ঘেরাও করে ওই পুলিশকে এখনই চাকরিচ্যুত করতে হবে, মামলা দিতে হবে, এমন একটা মবের শিকার করবে না, পুলিশের কাছে এর কোনোটার কোনো গ্যারান্টি নেই। কাজেই এটা নিশ্চিত সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার পর এই অনুপস্থিতিতে এসব সংঘর্ষ ভয়াবহ পরিমাণে বাড়বে। মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা প্রশ্ন করছেন যে দল বা সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা যে নির্বাচনী জনসংযোগ পরিচালনা করবেন তাতে নিরাপত্তার কি ব্যবস্থা রাখছে, এবং তাদেরকে এত আগে এতটা অনিরাপদ করে দেওয়া হলো কেন এরকম একটা সময়ে, যখন নির্বাচনের তফসিলটা আদৌ ঘোষিত হবে কিনা, নির্বাচনটাই আদৌ হবে কিনা তার কোনো ঠিক নাই। এবং অনেক ক্ষেত্রেই বিএনপি মনোনয়ন দিয়েছে এমন ব্যক্তিদেরকে যারা ঠিক সেই এলাকার নয়। যেমন ধরুন, এমনকি বিএনপির তারকা প্রার্থী মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, তিনি যেই ঢাকার যেই এলাকার বাসিন্দা, সেই এলাকায় তাকে মনোনয়ন না দিয়ে, ঢাকা 12-তে তাকে মনোনয়ন না দিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা 14-তে, যেই আসনটা বিএনপির দীর্ঘ সময়ের বড় নেতা পরিবহন ব্যবসায়ী এস এ খালেকদের পরিবারের হচ্ছে সেই আসনটি। অথচ সেই মিরপুরের সেই আসনটি তাদেরকে না দিয়ে দেওয়া হয়েছে একজন নতুন প্রার্থীকে। এমন ঘটনা ঘটেছে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায়। এমনকি ধরুন সিলেটে এমন ব্যক্তিকে লন্ডন প্রবাসী বলে লন্ডনে যোগাযোগের কারণে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি 19 বছরে একবারও বাংলাদেশেই আসেন নাই, কিন্তু বিএনপি
বিএনপির নেতা কর্মী সমর্থকদের কাছে প্রত্যাশা করা হচ্ছে তার শীর্ষ নেতৃত্বের কাছে থেকে যে তারা এগুলো মেনে নেবেন এবং সমর্থন দেবেন। তবে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায়, কিছুতেই যাতে তাদের পছন্দ নয় এমন যে প্রার্থী এতদিন তাদের সঙ্গে ছিল না, সেই প্রার্থীর মনোনয়ন তুলে নেওয়া হয়। দলের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদের সাথে ছিলেন এমন প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এটা একটা প্রাথমিক তালিকা মাত্র, এই তালিকাও আবার নাকি সংশোধিত হতে পারে। তো এটা শুনে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের প্রশ্ন হচ্ছে যে তারা জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সম্পদ বিনিয়োগ করে নির্বাচনের এখনো 3-3.5 মাস বাকি, আদৌ হবে কিনা সে সন্দেহ তো আছেই। মানে সে সন্দেহ তো মনোনয়ন তালিকা প্রকাশের আগের দিন তারেক রহমান নিজে প্রকাশ করেছেন। তিনি বলেছেন জনমনে গভীর উদ্বেগ যে নির্বাচনটা সত্যি ফেব্রুয়ারিতে হবে কিনা। তো এমন অবস্থায় তিনি দলের প্রার্থীদেরকে বিরাট খরচের মধ্যে, বিরাট নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন বটে 3-3.5 মাস আগে, কিন্তু এখন বলা হচ্ছে এই মনোনয়ন তালিকাও ফাইনাল নাও হতে পারে। তার কারণ আমার দেশ পত্রিকা হিসাব দিচ্ছে যে বিএনপির কাছে 300 আসনের 222টা আসনই নাকি মিত্ররা চাচ্ছে। এই মিত্রদের বা শরিকদেরকে কাছে টানতে বিএনপি অনেক আসন ফাঁকা রেখেছে, যেমন হেফাজতে ইসলামের মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা, সে মামুনুল হক লালবাগ, বাগেরহাট, ঢাকা মোহাম্মদপুর এরকম তিনটি আসনে থেকে বিএনপির মনোনয়ন চান। সে কথা আগেই বলে রেখেছেন যদি বিএনপি তাকে জোটে টানতে চায়। বিএনপি 3টা আসনই ফাঁকা রেখেছে। ঢাকার বেশিরভাগ আসনই বিএনপিকে ফাঁকা রাখতে হয়েছে এই মিত্রদের কথা ভেবে। এরই মধ্যে রেজা কিবরিয়া, আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে, যিনি প্রতিবারই নির্বাচনের আগে খুব উতলা হয়ে ওঠেন, এদল ওদল করেন এবং একরকমের সংসদ সদস্য হতে চান, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ থাকতে চান, সেই রেজা কিবরিয়াকে দলে নিয়ে নিয়েছে বিএনপি এবং তিনি হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির নেতা কর্মীরা সেটা মানতে তো একেবারেই রাজি নন। তাহলে হবিগঞ্জ 1 আসনটিতেও তো সংঘাত সংঘর্ষকে অনিবার্য করে তোলা হলো এই মনোনয়নের মাধ্যমে। তারপর মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে, তিনিও ঢাকার আসন থেকে লড়বেন। তাহলে বিএনপির ছাত্রদল, যুবদল সহ তরুণ নেতাকর্মীদের কথা হচ্ছে যে তারা যারা এতদিন জেল জুলুম হামলা মামলার শিকার হলেন, তাদেরকে বিএনপি যদি মনোনয়ন না দিয়ে এদেরকে মনোনয়ন দেন এবং তারা যদি এটা মেনে নেন কোনো রকম দ্বন্দ্ব সংঘাত ছাড়া, তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ারটার কি হবে? আবেগঘন স্ট্যাটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাও বলেছেন যে কারো যদি মনোনয়ন না হয় তাহলে চিন্তার কিছু নেই, দল নিশ্চয়ই তাদেরকে অন্যভাবে কৃতজ্ঞতা এবং সম্মান জানাবে, মানে অন্যভাবে তাদেরকে কোনো দায়িত্ব দেবে বা সম্মান জানাবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের বাড়িতে তার নিজের ভাই ঠাকুরগাঁয়ের আরেকটি আসনে মনোনয়ন চাইছেন। তিনি মানতে রাজি নন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা মনোনয়ন পাবেন, তিনি পাবেন না। আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে মনোনয়ন চাইছেন চট্টগ্রামের আরেকটি আসনে। মির্জা আব্বাসের স্ত্রী, যিনি দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলনে থেকেছেন, ইকবাল মাহমুদ টুকুর স্ত্রী, কিংবা কক্সেস বাজারে সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী, যিনি দলকে সংগঠিত রেখেছেন, তার স্বামী যখন শিলং ছিলেন তখন, তারা প্রত্যেকে মনোনয়ন প্রত্যাশী। আবার দলের মধ্যে আরেক দল সেই মনোনয়ন ঠেকাতে মরিয়া, কারণ তাদের কথা হচ্ছে একই পরিবারের এত ব্যক্তিকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে অন্য ব্যক্তি এবং পরিবারেরা বঞ্চিত হয়। এই অবস্থায় দ্বন্দ্ব সংঘাতের মুখে এবং সেনাবাহিনী যখন রাজপথে থাকছে না, তখন দ্বন্দ্ব সংঘাত, মৃত্যু, রক্তপাত যে পর্যায়ে যাবে বিএনপিতে, সেখানে এখন সন্দেহ করা হচ্ছে যে এটা একটা ফাঁদ কিনা, যে বিএনপির ভেতরে এত দ্বন্দ্ব সংঘাত রক্তপাতের ঘটনাকে তারপর সামনে তুলে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা রব তোলা হবে কিনা। বলা হবে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় কিংবা দেশের একটি বৃহৎ দলের
ভেতরকার দ্বন্দ্ব সংঘাতের এমন রক্তপাতময় অবস্থার মুখে আসলে নির্বাচনটি করার কোনো পরিস্থিতি থাকছে না, নির্বাচনটি আরেকটু পিছিয়ে দিতে হবে। এই আশঙ্কাটা এখন ভীষণভাবে চেপে বসেছে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের মধ্যে, যে তারা নিরাপত্তার ঝুঁকি নিচ্ছেন, তারাই সামনে গিয়ে এখন দাঁড়াতে বাধ্য হচ্ছেন, তারাই কিনা টাকা পয়সা সম্পদ খরচ করে সংসদ সদস্য পদে জয়লাভের জন্যে উদ্যোগী হতে বাধ্য হচ্ছেন। কিন্তু পুরো সিস্টেমটা যে গড়ে উঠেছে বিএনপিরই আর যারা যারা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসে গেছে 2024-এর আগস্টের পর থেকে, তারা কেনই বা এই মনোনয়ন প্রাপ্তদের মেনে নিয়ে তাদের সমর্থনে মাঠ ছেড়ে দেবেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাঠ দখলের লড়াইয়ে বিএনপির ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত চলবে, তাই শেষ পর্যন্ত নির্বাচনটিকে ভেস্তে দেয় কিনা, এবং সেই অজুহাতে নির্বাচনী তফসিল নির্বাচন ভেস্তে গিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের আর কখনো ফেরা হয় না কিনা, সেই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন উঠছে বিএনপির এই মনোনয়ন তালিকা তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া শেষ পর্যন্ত একটা মরণ ফাঁদ হয়ে উঠল কিনা বিএনপির মনোনয়ন প্রাপ্তদের জন্য তো বটেই, দল হিসেবে বিএনপির জন্য।